স্বাগত জানাচ্ছি খাতুন ঘর থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহাঙ্গীর। সোনালী ব্যাংকের ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন ব্যাংকের আমানতকারীরা। এমন ডাকাতির ঘটনা এড়াতে ব্যাংকগুলোর মনিটরিং আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে ব্যাংকারদেরকে দেওয়া হয়েছে। ব্যাংকের ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে খুব শীঘ্রই সোনালী ব্যাংকের ৬৬টি ব্রাঞ্চে কয়েকটি পরিদর্শন টিম পাঠাবে বাংলাদেশ ব্যাংক। আজ আমাদের আলোচনার বিষয় ব্যাংকের ভল্টের নিরাপত্তা। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং জনতা ব্যাংকের পরিচালক নাগিবুল ইসলাম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সোনালী ব্যাংক ও আর্থিক কেলেঙ্কারি যেন একে অন্যের পিছু ছাড়ছে না। হলমার্ক ঋণ কেলেঙ্কারির জের কাটতে না কাটতেই ডাকাতির ঘটনায় আবারও আলোচনায় এলো সোনালী ব্যাংক। ব্যাংকটির কিশোরগঞ্জ শাখায় মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে ভল্টরুম থেকে ১৬,৪০,০০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনার পর ব্যাংকে রাখা আমানত নিয়ে উদ্বিগ্ন অনেক গ্রাহক। আমাদের আমানতের টাকা আমরা ব্যাংকে রাখি, অথচ এরকম একটা ঘটনা ঘটলো, আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন এই ব্যাংকগুলিতে ইদানিং যে সকল ঘটনা ঘটতেছে, অপ্রীতিকর ঘটনা, আমরা দেখতেছি যে সেখানেও আমাদের টাকা পয়সার কোনো নিরাপত্তা নাই। এতে আমানতকারীদের শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানালেন ব্যাংকাররা। তবে গ্রাহকদের টাকা নিরাপদে রাখতে ব্যাংকগুলোর এমন উদাসীনতা কাম্য নয় বলে জানান তারা। একেবারেই উদাসীনতা, এটার প্রতি কোনো মনোযোগী দেওয়া হয় নাই। এরকম ঘটনা ঘটা উচিত নয় এক, আর এটার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া না থাকলে যেন এখনই ব্যবস্থা করা হয়। ব্যাংকগুলোকে ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা না নিলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে আলাপ করেছি, অবশ্যই আমরা কঠোর পদক্ষেপ নিব। সবগুলো নিরাপত্তা কি অবস্থায় আছে সেগুলো তারা ভিজিট করে এসে একটা কঠিনতম নির্দেশনা আমরা দেব, যেটা সোনালী ব্যাংক পালন করতে বাধ্য হবে। খুব শিগগিরই সোনালী ব্যাংকের ৬৬টি চেস্ট ব্রাঞ্চে পরিদর্শন করা হবে বলে জানান তিনি। উমুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা জনাব নিজাম চৌধুরী এবং জনাব নাগিবুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব ইসলাম, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করা যায়। এই সাম্প্রতিক সময়ের যে ঘটনা ঘটলো সোনালী ব্যাংক কিশোরগঞ্জ ব্রাঞ্চ নিয়ে, সাম্প্রতিক সময় আমার মনে পড়ে না এরকম দেখেছি যে, তো এই যে একটা দুর্ঘটনা ঘটলো, এটা কি একেবারেই মনে হয় যে অব্যবস্থার ফলে নাকি আর কোনো ত্রুটি ছিল? আসলে আপনার যে প্রথম প্রতিবেদনটা সেটা হচ্ছে যে ব্যাংকিং এর নিরাপত্তা নিশ্চিত না, এবং তার আগে হলমার্কের কথাটাও আসলো যে ব্যাংকে বারে বারে এরকম কথা শোনা যাচ্ছে। ইমিডিয়েট আসলে কিন্তু ইমিডিয়েট না, ব্যাপারগুলো আগেও ঘটেছে। আমরা যদি শুধু ব্যাংকের দিকে তাকাই, ব্যাংকের বাইরেও কিন্তু আপনার সোনার দোকানগুলিতে হয়েছে। তারপরে যে সমস্ত ব্যাংকের ঘটনার মধ্যে আমরা খুব বেশি দেখিনি যে ব্যাংকেও আপনি ঢাকাতে হয়েছে, মনে আছে রোডে আমার মনে আছে একটা ব্যাংকের লকার থেকে করা হয়েছিল। ছাদ ভেঙে ছাদের উপর থেকে নেমে একটা হোটেল ছিল যেটা ছাদে, এটা কিন্তু চাবি নকল করেছে। আচ্ছা, এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের কিন্তু ঢাকার বাইরেও একটি করেছে, ইসলামী ব্যাংকে দুটি ব্যাংকে করেছে, পূবালী ব্যাংকে করেছে, রূপালী ব্যাংকে করেছে, কিন্তু সেখানে টাকার পরিমাণ ছিল কম। এবং এবার যেটি কিশোরগঞ্জে হয়েছে সেটি একটা বিরাট দেখার মতো অবস্থা, যে এতদিন সময় ব্যয় করে এই জিনিসটা ছিদ্র করতে করতে এই জায়গায় কেন আসলো এবং এই টাকাগুলোই কেন ভোল্টের বাইরে থাকলো। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমরা যারা গ্রাহক, বা আমরা যারা এই ব্যাংকের সাথে যারা লেনদেন করি, আমরা অবশ্যই উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে থাকি। তো আমি আজকেই দেখলাম কিছুক্ষণ আগে হাইকোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে আবার এই র্যাবের কাছে পৌঁছে দেওয়া। আমরা জাহিদি ভাই, এর আগে যে ব্যাংকের এই কাজগুলি ঘটেছে এবং সোনার দোকানগুলিও কিন্তু ওইখানেও কিন্তু, যদিও ওইটা একান্তই বেসরকারি পর্যায়ে, ওখানেও যারা ডাকাতির সাথে যুক্ত তারা কিন্তু আবার বেরিয়ে এসছে, বা পুরো টিমটাকে বের করা যায়নি। আমি কিছুদিন আগে একটি আমাদের পত্রিকায় দেখেছি, ওরা একটি রিপোর্ট করেছে। এই রিপোর্টে যারা এই কাজগুলি করে বা তার ওস্তাদ বন্ধ হয়ে গেলে তার শারগিদ করেছে, তো এই জিনিসগুলি বা তারা কোর্ট থেকে যেভাবে হোক বেরিয়ে এসছে। তো আমি এখন যে আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন যে ভোল্টিং ব্যবস্থা এবং সার্বিকভাবে এই ব্যবস্থাটি, আপনি আজকে যে সোনালী ব্যাংক হলমার্কের যে কেলেঙ্কারি এখন কিন্তু কমে আসবে, সবকিছুই কমে আসছে।
কারণ এটা এখন অনলাইন ব্যাংকিং হয়েছে, আমরা ডেইলি ট্রানজেকশনটা জানতে পারি। আচ্ছা। আগে কিন্তু পেপারে ছিল, এটা আসতো বিভিন্ন জি, মাধ্যমে। সেটা ঠিক আছে, কিন্তু আসলে আমাদের আজকে আলোচনা আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে ঘটনা ঘটলো এখান থেকে যদি আমরা কোনো লেসন না নেই তাহলে হয়তো এই জিনিসটা আরো স্প্রেড করবে। আমাদের উদ্দেশ্য সেদিকেই সেই জায়গাটায় আমি আসতেছি, যেহেতু অনলাইন হয়ে গেছে, এখন যেটি করা হচ্ছে ভোল্টের বাইরে টাকা ছিল সোনালী ব্যাংক, ওটা অবশ্য ট্রেজারি ব্রাঞ্চ। সবাই কিন্তু আমরা যারা বেসরকারি বা যারা ছোট ব্যাংক, আমরা কিন্তু দিনের শেষে আমাদের কিছু অংশ টাকা রেখে বাকিটা কিন্তু এই সোনালী ব্যাংকে বা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে আসতে হয় ট্রেজারি ব্রাঞ্চে। ওরা ভোল্টটা বড় করেনি, এটা বড় করা, এবং এটা এখন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ওখানে যখনই টাচ করবে এটা কন্ট্রোল রুমে তার এসএমএসটা চলে যাওয়া, বা এটা একটা জনাব ইসলাম, আমি আপনার কাছে ফিরে আসবো। আমি জনাব চৌধুরীর সাথে যাই। জনাব নিজাম চৌধুরী, ব্যাংকের যে আপনারা নতুন ব্যাংক শুরু করেছেন, আপনাদের ক্ষেত্রে আপনারা কিভাবে চিন্তা করছেন? আমরা যদি ভল্টের নিরাপত্তার কথাই বলি, কিভাবে নিশ্চিত করছেন যেটা কি, এবং এই ঘটনার পরে আপনারা কি তাদের নিরাপত্তা কি আরো জোরদার করেছেন কিনা? শুধু ভল্টের নিরাপত্তা নয়, ব্যাংকের সার্বিক নিরাপত্তার ব্যাপারে, যেমন ধরেন আপনার ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড জেনারেশন ব্যাংকগুলো যেভাবে চিন্তা করতো না, আমাদেরকে এর চাইতে অনেক উঁচু লেভেলের চিন্তা ভাবনা করতে হচ্ছে। সেটা আশা করি আপনারা যেহেতু আমরা করছি বিশেষ করে স্পেশালি ভল্টের ব্যাপারে। আমরা যে ধরনের ভল্ট এখন লাগিয়েছি, যেমন আমাদের কয়টা ব্রাঞ্চ খুলেছি, এগুলো কিন্তু আপনার কেউ যদি সেখানে সামান্যতম আঘাত করার সাথে সাথেই আমাদের কন্ট্রোলিং রুমে সেটা জানা যাবে, অ্যালার্ম বেজে উঠবে। এবং সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। আগে যে বোর্ডগুলো ছিল ওগুলো কিন্তু ওই ধরনের ব্যবস্থা ছিল না। হয়তো এখন বাংলাদেশ ব্যাংকের নতুন রেগুলেশন অনুযায়ী এদের সবাইকে এগুলো কিছুটা চেঞ্জ করতে হবে অথবা কিছুটা এডিশন করতে হবে। এখন নিরাপত্তা তো প্রতিটা ব্যাংকের একটা প্রধান দায়িত্ব, কারণ আমরা পাবলিকের আমানত টাকা পয়সা নিয়ে ডিল করি। কারণ এগুলো যদিও ইনস্যুরড থাকে, তারপরেও এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কিছু, যেমন একটা ন্যাশনাল নিউজ হয়ে গেল কিশোরগঞ্জের ব্যাপারটা, আমি ন্যাশনাল বলবো না, এটা একটা ইন্টারন্যাশনাল নিউজে পরিণত হয়েছে। একটা লোক দীর্ঘ 1.5-2 বছর যাবৎ একটা গর্ত খনন করে সেখানে গিয়ে ডাকাতিটা করলো, এবং যেভাবে আগের বক্তা বললেন যে টাকাগুলো কোনো বাইরে থাকলো, সেটা একটা বিশাল কোশ্চেন। তো এমনিভাবে এটা আমাদের জন্য একটা, সবার জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। আমি মনে করি যে কোনো ধ্বংস থেকে সৃষ্টি হতে পারে। এই 16 কোটি টাকা বা 17 কোটি টাকার ঘটনার পরে মানে লাকিলি সেটা ধরাও পড়েছে। এখন টাকাটাও রিকভারি হয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকগুলোতে সার্কুলার পাঠিয়েছে। আমরা যারা নতুন ব্যাংক করছি, আমরা তো এমনিতে সচেতন, এমনিতে খুব উন্নত মানের স্টেট অফ দি আর্ট ভল্টের ব্যবস্থা করছি। এবং আমি মনে করি আমাদের বোর্ডগুলো যেভাবে আমরা স্থাপন করছি, ভবিষ্যতে এবং পুরোনো ব্যাংকগুলো যদি এভাবে নতুন বোর্ড লাগায় আধুনিক মানের, উন্নত মানের, তাহলে যত রকম ডাকাতের চেষ্টা করা হোক না কেন সেটাকে সম্ভব না। ধন্যবাদ জনাব চৌধুরী। জনাব ইসলাম, আপনারা কি এখন এই ঘটনার পরে আপনাদের ভল্টগুলোর ব্যাপারে চিন্তা করছেন? বা আসলে ভল্ট যেহেতু জনতা ব্যাংকের জনতা ব্যাংক, সোনালী ব্যাংকের পরে জনতা ব্যাংকে, শুধু ভল্টের ব্যাপার না, এখানে কিন্তু এই আমাদের কিন্তু যে অডিট টিম আছে, একটি আমাদের 3 ভাবে অডিট হয় সরকারি ব্যাংকগুলি। আমি মনে হয় বেসরকারি ব্যাংকের একটি আছে, যে আমাদের যে এমডি সাহেব উনি তার একটা অডিট টিম আছে, আমাদের একটা অডিট টিম করে, আবার বাংলাদেশ ব্যাংকের একটা অডিট টিম করে। বোর্ড ম্যানেজমেন্ট এবং টাকা বেশি রাখলো কিনা, অনেক সময় দেখা গেল যে তার ওইখানে হয়তো 50 লক্ষ টাকা রাখার কথা, কিন্তু সে সেখানে 70 লক্ষ টাকা রেখেছে, বাকি 20 লক্ষ টাকা হয়তো সে অন্য কোনো ভাবে ইউজ করে কিনা জনগণের টাকা, এটা যেরকম দেখা হচ্ছে। এবং ভাই যে কথাটা বললেন এবং আপনিও যেটা বললেন, বাংলাদেশের 71-এর পর বাংলাদেশের বাজেটটি ছিল যেরকম 700 কোটি টাকা ছিল, এখন 2,00,000 কোটি টাকা। আমাদের ডিপোজিট যেরকম বেড়েছে, আমাদের গ্রাহকের সংখ্যা বেড়েছে, এবং আধুনিক প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে, এবং যারা চুরি ডাকাতি করবে তারাও কিন্তু আধুনিক হচ্ছে। এই জিনিসটা কিন্তু চিন্তা করা যায়। এবং এই ধরনের ব্যাংক ডাকাতি শুধু বাংলাদেশই হয়, পৃথিবীর অনেক দেশে বিভিন্ন সময় হয়, এবং এটা সবসময় একটা বড় খবর এবং সবাই আমরা জানি। তো সে কারণেই আমরা আসলে আলোচনা করতাম যে একই সাথে আমাদের সিকিউরিটি আসলে কতটা জোরদার হওয়া উচিত। আমাদের সিকিউরিটি কিন্তু আরো বাড়ানো দরকার। ভল্টের মানে যতটুক ভল্টের ভিতরে টাকা থাকবে সেইভাবেই, বা যার যতটুক টাকা রাখা দরকার, ভল্টটা আধুনিক করা,
এবং উনি যেটা বললো, আমি প্রথমেই বললাম যে এটা ইলেকট্রনিক ডিভাইস, তার কন্ট্রোল রুমে এটা চলে যাওয়া, SMS চলে যাওয়া, তারপরে ম্যানেজারের যে দায়িত্ব, উনি পুলিশি ভূমিকার মতো, ওসি বা SP উনার যে পারিপার্শ্বিক কি অবস্থা, ছুটির দিনগুলি কি হতে পারে, হ্যাঁ, বন্ধের দিনগুলি কি হতে পারে, কে একটা গ্রাহক, বারে বারে গ্রাহকটা কেন আসছে, এই যে 2.5 মাস জগতে কাজগুলি করছে, ও কিন্তু গ্রাহক না, কিন্তু সে ভিতরের জিনিসগুলি জানলো, কেন জানলো, সবগুলি ব্যাপার কিন্তু দেখা উচিত। আজকে যে আপনি যে প্রতিবেদনে দেখালেন, গ্রাহক যাতে অ্যাংশাস না হয়, ও যাতে আমার ব্যাংক থেকে চলে নেয় আরেকটা ব্যাংকে যায়, বা ও যাতে টাকা রাখতে অনিরাপদ যাতে বোধ না করে, নিরাপদ যাতে বোধ করে, সেই জিনিসগুলি কিন্তু ব্যাংকারদের দেখছে এবং দেখবে। ধন্যবাদ জনাব ইসলাম। আমাদের সময় হয়েছে একটু বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলে একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা কথা বলছি ব্যাংকের ভল্টের নিরাপত্তা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন NRB গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং জনতা ব্যাংকের পরিচালক নাগিবুল ইসলাম। জনাব চৌধুরী এবং জনাব ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব চৌধুরী, আপনার কাছে এবার প্রশ্ন, এই জাতীয় ভাবে যদি কখনো ব্যাংকে টাকা খোয়া যায়, এই দায়িত্ব আসলে কার ঘাড়ে পড়তে হয়? অর্থাৎ এই ক্ষতিপূরণটা কে দেবে? ব্যাংক? প্রথমত এই ক্ষতিপূরণটা ব্যাংক তো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করতে পারে। এখন ইন্স্যুরেন্স কোম্পানি তখন বলবে যে আপনি ক্লেমটা করছেন, আপনি কতটুকু নিরাপদ রেখেছেন আপনার বলকে, সেখানে কতগুলো কন্ডিশনস থাকবে। আচ্ছা, যেমন বলগুলোর নিরাপত্তার জন্য আমরা যখন আমাদের হেড অফিসটা করেছি, এখানে কিন্তু কিশোরগঞ্জের সে বিল্ডিংয়ে কিন্তু কোনো বেসমেন্ট ছিল না, যার কারণে তাকে গর্ত খুঁড়ে আসছিল। যেমন এখন ঢাকা শহরের বিল্ডিংগুলোতে বেসমেন্ট আছে। যেমন আমাদের আপনার লোকাল ব্রাঞ্চ যেটা হেড অফিসের নিচতলায়, সেখানে নিচতলায় গেলেই তো বেসমেন্ট, এখন বেসমেন্টটা ফুটো করলেই তো সে ঢুকে যেতে পারে। কিন্তু এখানে খুব অল্প খরচে এটা অধিক নিরাপত্তা, 24/7 যেটাকে আমরা বলি, 24/7 365 ডেজ কন্টিনিউয়াস সিকিউরিটি দেওয়া যেতে পারে খুব অল্প খরচে। আমরা কি করেছি, যেমন আমি NRB গ্লোবাল ব্যাংক সম্পর্কে বলতে পারি, নিরাপত্তার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের যতগুলো নির্দেশনা ছিল, একটা বল্টের ভিতরে আপনার স্পেশাল ছাদ দিতে হয়, আপনার যে ছাদটা আছে এর নিচে আরেকটা ছাদ দিতে হয়, আবার আপনার গ্রাউন্ডটাকে ডাবল দিয়ে করতে হয়। তো এখন এছাড়া আপনি চতুর্দিকে ক্যামেরা লাগিয়ে দিলে এবং সেখানে যদি এই ক্যামেরাটা 24/7 একজন ওয়াচ করে, তাহলে there is no way somebody could get in there. তো এই নিরাপত্তাগুলোর জন্য কিন্তু আপনার তখন কোনো মেজর এক্সপেন্সেসের প্রয়োজন নেই, শুধু আপনার কম্প্রোমাইজ না করার যে মেন্টালিটি থাকতে হবে। আমাদের দেশে হয় কি, লেক অফ আপনার জনাব চৌধুরী, আমার প্রশ্ন ছিল, ব্যাংক থেকে যদি এইভাবে টাকাটা খোয়া যায়, এই ক্ষতিপূরণটা আলটিমেটলি কে দিবে? আলটিমেটলি ক্ষতিপূরণটা ব্যাংকে দিতে হবে, ব্যাংকে দিতে হবে। এখন ব্যাংক, আমি যেটা বলতেছিলাম প্রথমে, ব্যাংক এটাকে নিরাপত্তা বাড়াতে পারে যে কথাগুলো আমি বললাম এগুলো দিয়ে, প্লাস আফটার অল এটা তো ইনস্যুরড থাকে। এবং ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে, যেমন সোনালী ব্যাংকে সেখানে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে এখন, যে এতগুলো টাকা যে সেখানে ছিল, পুরো টাকাটা কি ইনস্যুরড ছিল কিনা, এটা ইন্স্যুরেন্স করা ছিল কিনা। আপনার যদি আপনার ভল্টে আপনি ক্যাপাসিটি আপনি ইনস্যুর করা আছে 5 কোটি টাকা আপনি রাখতে পারবেন, কোনো কারণে আপনার আজকে টাকা বেশি হয়ে গেল, 6 কোটি হয়ে গেল, আপনাকে কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে, বিফোর ইউ ক্লোজ, ইউ হ্যাভ টু কল দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড গেট দ্য অ্যাপ্রুভাল ফর এক্সট্রা 1 কোটি টাকা। আদারওয়াইজ আপনার ওই টাকাটা কিন্তু ইনস্যুর থাকলো না। এবং সেটা যদি খোয়া যায় অথবা কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই টাকার কিন্তু আপনি ক্লেম পাবেন না। তো ওই জন্য আমাদেরকে সার্বিক দিক থেকে যেমনিভাবে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় করণীয় করতে হবে, বাংলাদেশ ব্যাংকের সমস্ত রুলস এন্ড রেগুলেশনগুলো মানতে হবে, তেমনিভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা পাবলিক আমানত, এবং এগুলো খোয়া গেলে কিন্তু এগুলো আমাদেরকে দিতে হবে। জনাব ইসলাম, কিশোরগঞ্জের সেই পার্টিকুলার ব্যাংকে যেটা হয়েছিল যে টাকাটা আসলে ভল্টের বাইরে ছিল, এটা কি থাকার কথা ছিল? না, এইটা এরকম থাকার কথা ছিল না। উনি যেটা বললেন, ওনারা এখন নতুন ব্যাংক করেছেন এবং আধুনিক ব্যবস্থাগুলো আমরা, আমি যদি জনতা ব্যাংক, আমি আগে অগ্রণীতেও ছিলাম, দেখেছি যে আমাদের অনেক গ্রামে গঞ্জে শাখা রয়েছে, ভাড়া বাড়িতে। আমি যে ডিস্ট্রিক্ট থেকে আসছি,
আমার যে বাড়ি নেত্রকোনায়, সেখানে আমাদের যে মূল ব্রাঞ্চটা সেটার উপরে কনস্ট্রাকশন চলছে। তো ওই কনস্ট্রাকশনের কাজ হতে হতে যদি কেউ ছাদচিত্র করে ভিতরে ঢুকে, তো সেই মেজারটা নেওয়া। তো আজকে আমি যে এই জিনিসটা বারবার বলছি যে আমাদের যারা এন্ডে যারা টাকা জমা রেখেছে, যারা গ্রাহক, তারা যাতে এই হলমার্ক, বিসমিল্লাহ বা এই চুরি ডাকাতি কোনো কিছু যাতে ভয় না পায়, কারণ আমরা যে টাকা গচ্ছিত রেখেছি সেই টাকা আমরা আবার ফেরত দেব। হ্যাঁ, এটা নিয়ে কোনো শঙ্কিত হওয়ার কিছু নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে টাকাটা বাইরে রাখা, এটা উচিত হয় নাই। তার ভলটা যখনই সে দেখছে যে কিশোরগঞ্জের টাকার পরিমাণ প্রাইভেট ব্যাংকের, সরকারি ব্যাংকের এবং তার এই টাকা বেশি হয়ে গেছে, সেই টাকাটা সে ভলটা বড় করা উচিত ছিল। এবং আপনাকে আমি প্রথমেই বললাম যে আজকে আমরা অনলাইনে চলে গেছি, কম্পিউটারাইজ ব্যাংকিং এ চলে গেছি, মোবাইল ব্যাংকিং এ চলে গেছি। যত কিছুই ঘটনা ঘটুক, সেটা যাতে কন্ট্রোল রুম বা কনসার্ন ম্যানেজার বা কনসার্ন পার্সন, আজকে বাংলাদেশ ব্যাংকও কিন্তু অনেক ভিজিলেন্ট। বাংলাদেশ ব্যাংক কিন্তু সমস্ত সেক্টরগুলি খেয়াল করে, কার কি কি করছে, লোন ঠিক মতো দিচ্ছে কিনা, বিভিন্ন ভাবে সে কিন্তু ইন্সপেকশনের মাধ্যমে দেখছে, এবং আমাদের পার্সোনাল ইন্সপেকশনগুলি আছে। তো আমি আজকে এই যে ভল্ট ঠিক করা, তারপরে আমাদের যে পারিপার্শ্বিক যে বিল্ডিংগুলো সেগুলিও দেখা, এবং আজকে যে তল দিয়ে বা উপর দিয়ে বা সাইড দিয়ে, এখানে কিন্তু আপনাকে আমি প্রথমেই বললাম, এখানে কিন্তু মানুষ হত্যা করেও পর্যন্ত ইসলামী ব্যাংকের দারোয়ানকে মেরে টাকা নিয়ে গেছে। আপনার এখানে ডুপ্লিকেট চাবি, ব্র্যাক ব্যাংকের ডুপ্লিকেট চাবি ছাদ দিয়ে নেমে ডুপ্লিকেট চাবি দিয়ে নিয়ে গেছে, কেমিক্যাল দিয়ে আপনার এই তালা ডিস্ট্রয় করে নিয়ে গেছে বিভিন্ন। এবং এটা কিন্তু আরো একটু বড় মাধ্যম, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমাদেরও সচেতন হওয়া বৃদ্ধি করতে হবে, এবং টেকনোলজির মাধ্যমে। জনাব চৌধুরী, তাহলে কি আমরা যেটা জনাব ইসলাম বলছিলেন, তাহলে কি আমরা সচেতন হচ্ছি না? না, আমরা তো সচেতন হচ্ছি, এবং আমি মনে করি ভবিষ্যতে এ ধরনের ঘটনা দিন দিন কমতে থাকবে, এগুলো বাড়বে না। তবে আরেকটা জিনিস আমার খুব কনসার্ন হচ্ছে, বর্তমানে যেভাবে বাংলাদেশ ব্যাংক একটা নতুন নির্দেশনা দিয়েছে 1:1, আপনি একটা ব্রাঞ্চ যদি আরবানে খুলেন, আপনাকে একটা ভিলেজে খুলতে হবে, গ্রামে। গ্রাম মিন্স কোনো পৌরসভা হবে না, কিন্তু আপনাকে ইউনিয়ন লেভেলে গিয়ে খুলতে হবে। এবং সেগুলোর নিরাপত্তার ব্যাপারে ওখানে কিন্তু এরকম উন্নত মানের বিল্ডিংও পাওয়া যাবে না। যেমন আপনি যদি যখন ব্যাংকের ব্রাঞ্চ ভাড়া নেবেন, তখন আপনাকে বিল্ডিংটা সম্পর্কে, স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এটা কত বছরের পুরনো, এটার কিরকম ফাউন্ডেশন আছে। এখন আমরা গ্রাম দেশে গিয়ে যে ব্রাঞ্চ খুলবো, এগুলোর নিরাপত্তার ব্যাপারেও আমাদের লোকাল, যেমন আপনি একটা ইউনিয়ন লেভেলে একটা ব্রাঞ্চ খুললাম, থানা হচ্ছে সেখান থেকে 5 মাইল দূরে, কমিউনিকেশন খুব খারাপ, সেখানে যদি আপনার খোলার তো দরকার নাই, ওয়াল ভেঙে তো ঢুকে যেতে পারে। তো এখন নিরাপত্তার ব্যাপারে যতগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন মেজার্স নেওয়া দরকার, প্রত্যেকটা নিতে হবে। কিন্তু অ্যাক্সিডেন্ট ইজ গোইং টু হ্যাপেন, চুরি ডাকাতি এগুলা সমাজের একটা সেকশন আছে, ওরা এগুলাতে করবে, এবং এটাকে দিন দিন কমিয়ে আনতে হবে, কমবে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এছাড়া ক্যাশ টাকার ট্রানজাকশন তো উনি যেটা বললেন, দিন দিন কমে যাবে, আর কমে যাবে। আপনি দেখবেন কেউ ক্যাশ টাকা ক্যারি করবে না ভবিষ্যতে, কারণ আপনার অনলাইন ব্যাংকিং থেকে এখন মোবাইল ব্যাংকিং হয়ে গেছে। আপনার টাকার দরকার, আপনি যাবেন চট্টগ্রামে, আপনি টাকা নেবেন না, আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা সেখানে আপনি করবেন। আপনি ক্রেডিট কার্ড ইউজ করতেছেন, টাকার প্রয়োজন। আমরা তো আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন ক্রেডিট কার্ড দিয়ে, আপনি এন্ড অফ দি মান্থ বিল আসবে, বিল দিবেন। তো আপনার কাগজে টাকার যে প্রচলন, সেটা দিন দিন কমে যাবে। তবে ব্রাঞ্চ লেভেলে কিছু থাকবেই, সবসময় থাকবে। কিন্তু বড় ধরনের ট্রানজাকশন, আপনি 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 20 কোটি টাকা আপনি কোথাও পাঠাবেন অথবা এলসি করবেন, সেখানে তো আপনার ক্যাশ টাকার কোনো ট্রানজাকশন নাই। তো ইভেনচুয়ালি এগুলা থাকবে না, এগুলা সেকেলে টাইপের চুরি, এগুলা হচ্ছে, আশা করি ভবিষ্যতে হবে না। তবে আমরা সবাই কেয়ারফুল থাকা উচিত। জনাব ইসলাম, সেক্ষেত্রে আমি যদি বলি, আপনি জনতা ব্যাংকের কথা বলি বা সরকারি ব্যাংকগুলোর কথা বলি, এগুলো তো আমরা যদি বলি আধুনিকরণ, আমি যদি বলি আইটির ব্যবহারটা আসলে এখনো হয়নি, সেখান থেকে আসলে আপনারা কতটা? না, হয় না, আমরা অলরেডি সারা বাংলাদেশে অনলাইন ব্যাংকিং চলে গেছে। এবং এই যে উনি যে 1:1 বললো, আমাদের কিন্তু বাইরে বেশি শাখা, এবং সরকারের কিন্তু 91টা সেফটি নেট প্রোগ্রাম আছে, এগুলি কিন্তু বেশিরভাগই সরকারি ব্যাংকগুলি, বেসরকারি ব্যাংকগুলি কিন্তু করে। সেক্ষেত্রে তো সরকারি ব্যাংকগুলোর আরো, সেই ক্ষেত্রে কৃষি ঋণ, তারপরে অনেকগুলো বৃদ্ধ ভাতা টাতা, এই কাজগুলি কিন্তু আমাদের করতেই হয়। আমাদের কিন্তু লুজ থাকাও এই কারণেই, কারণ অনেক সময় জাহিদি ভাই, আমি একটু চান্স পেলাম বললাম, অনেক সময় দেখা গেল যে আমি একটা ব্রাঞ্চ যদি আপনার ওই আপনার চট্টগ্রামের ইন্টেরিয়র পার্টে বন্ধ করে দিই, সেখানে কিন্তু আশেপাশে স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, কারণ ম্যাট্রিক পরীক্ষার
বা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র আমাদের ওইখানে থাকে। হ্যাঁ, এই জিনিসগুলিও কিন্তু আমাদের ভল্টগুলি সবকিছু মিলে মানে আজকের যে আধুনিক বাংলাদেশ এবং বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেদিকে আমাদেরকে এইদিকে দৃষ্টি রাখতে হবে। জনাব ইসলাম আপনাকে ধন্যবাদ, জনাব চৌধুরী আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পতা, আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আমাদের সাথেই থাকবেন, দেখা যাবে।